আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। রমাদানুল মোবারক। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করেছি। আজকের রেসিপি হচ্ছে আমার চিংড়ির পোলাও রেসিপি। তো চলেন আমি কি দিয়ে এই রেসিপিটি করেছি সেই ইনগ্রেডিয়েন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এই চিংড়ি মাছগুলো আমি ফিশ ভ্যালি থেকে অর্ডার করেছিলাম। সুন্দরবনের পায়রা নদীর মাছ, খুবই সুস্বাদু এই মাছগুলো এবং পোলাওটা খেতে খুবই দারুণ হয়েছিল মাশাল্লাহ। তো আপনারা যদি চান এর নাম্বার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এটা রাইট হবে কিনা জানি না, যদি চান আমাকে কমেন্টস করে জানাবেন, আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেব। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজের, একদম ভালো করে খোসা ছাড়িয়ে এবং ভেতরের যে রগ ছিল কালো রগ সেটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। আর নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ, নিয়েছি এখানে 2টো টমেটো কুচিয়ে, আর 4-5টে কাঁচামরিচ চিড়ে, আর 5-6টি আলু বোখারা একটু টক মিষ্টির জন্য। আর নিয়েছি এখানে কাজু বাদাম 100 গ্রাম, 4-5টে এলাচ থেতলে নিয়েছি, 3টে দারচিনি ভেঙে এবং 3 টুকরো গোটা তেজপাতা, আর লবঙ্গ 3-4টে। আর নিয়েছি এখানে আদা এবং কাজু বাদাম ব্লেন্ড করে। আর লাগবে আমার 250 গ্রাম পরিমাণ লিকুইড দুধ। এখানে নিয়েছি গাওয়া ঘি। আর যেসব ইনগ্রেডিয়েন্টস আমি দিব সেগুলো দেখতে হলে পুরো ভিডিওটি আমার দেখতে হবে। তো আমার মূল রান্নায় আমি চলে যাচ্ছি। এখানে একটা ফ্রাই প্যানে আমি 1/2 কাপ পরিমাণ সাদা তৈল, রান্নার তৈল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে অরিজিনাল গাওয়া ঘি প্রায় 2 টেবিল চামচ। তো দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং কাজু বাদামগুলো। এগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে আমি অন্যান্য মশলা অ্যাড করব। তো আমার ভাজা হয়ে গেছে, প্রায় 2 মিনিট টাইম ধরে আমি ভেজেছিলাম। তারপরে আমি 1 কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, বেরেস্তা করব না বেশি একটা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লবণ। তো এই লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত বেরেস্তা হয়ে যায়। তো এই তো দেখেন ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং আদা বাটা 2 টেবিল স্পুন পরিমাণ। আর এটাকে ভালো করে কষিয়ে আদার গন্ধ যখন চলে যাবে তারপর কিন্তু অন্যান্য মশলা অ্যাড করব। তো এভাবে ভালো করে প্রায় 2 মিনিট সময় ধরে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ নিচে ধরে যাবে বুঝতে হবে যে এটার মধ্যে পানি আছে। পানি না থাকলে কিন্তু নিচে তলায় ধরে যায় না। তো এই তো আমার মশলা কষানো প্রায় শেষ। এই পর্যায়ে আমি যে অন্যান্য মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, আলু বোখারা এবং টমেটো। আলু বোখারাটা দিয়েছি একটু টক মিষ্টি হবে, আর টমেটোটা দিলে কালারটা সুন্দর হয়, খেতেও সুস্বাদু হয়। আর দিয়ে দিলাম একটা জিরোক্যাল স্যাশে মশলাটার মধ্যে। আমি চিনির বদলে জিরোক্যাল ইউজ করেছি। যারা ওয়েট লস করতে চান কিংবা ডায়েটে আছেন তারা কিন্তু সুগার একদমই খাবেন না। তো এখানে আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিলাম, কালারটা সুন্দর আসবে, ইয়ামিনেস আসবে। আর দিয়ে দিলাম 250 গ্রাম থেকে হাফখানি লিকুইড দুধ। আমি এখানে কোনো পানি ইউজ করিনি, এতে করে খাবারটা কিন্তু সুস্বাদু হবে।
তো আমি এই দুধটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি উপরে তৈলটা ভেসে ওঠা পর্যন্ত। তো তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নেইনি, কারণ কি চিংড়ি মাছ ভাজলে একদম শক্ত হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগবে না, রাবার রাবার লাগবে। কারণ আমি এটা দুবার করে রান্না করব, যার জন্য এতে আরো শক্ত হয়ে যেত। তো প্রথমে আমি একটু কষিয়ে নিচ্ছি, তারপরে আবার এটা উঠিয়ে যখন আমি পোলাওয়ের মধ্যে দিব তখন কিন্তু ডবল রান্না করা হবে। তাই চিংড়ি মাছ কখনো ভেজে নেবেন না। আর এর থেকে যে একটা জুস বের হবে, এতে পোলাওয়ের যে একটা সুস্বাদু হবে এবং স্মেলটাও খুব সুন্দর আসবে। তো আমি এগুলো দিয়ে ভালো করে স্প্লিট করে তারপরে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখেন এক পিঠ হয়ে গেছে এবং মশলাটা কিন্তু গা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পানিও দিব না আর দুধও ইউজ করব না। এইভাবে একটু কষিয়ে তারপরে তুলে রাখবো, কারণ যেহেতু আমরা এটা পোলাওয়ের মধ্যে দেব পানি থাকা অবস্থায়। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। আমার প্রায় 5 মিনিট সময় ধরে ডিম আছে মিডিয়াম টু লো হিটে দিয়ে রেখেছিলাম ঢেকে। চিংড়ি মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন পোলাওয়ের চাল দিয়ে দিব এই মশলাটার মধ্যেই। এখানে আমি 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি, একদম চিনি গুঁড়া চাল, সুগন্ধিযুক্ত। আর এই চালটা দিয়েই কিন্তু চিংড়ি পোলাও খুব সুস্বাদু হয়, স্মেলও সুন্দর আসে। তো আমি এই মশলার মধ্যেই চালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, প্রায় 3 মিনিট সময় ধরে ভেজেছি। পোলাওয়ের চাল যত ভেজে নেবেন তত পোলাও ভালো করে ফুটবে এবং একদম ঝরঝরে থাকবে। তো এই পর্যায়ে আমি আরও একটু ঘি দিয়ে দিলাম, যাতে ভালোভাবে চালটা ভাজা হয়। এভাবে করে ভেজে নিয়ে আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিচ্ছি চালের জন্য। এটা স্বাদ অনুসারে দিবেন, তবে আমি 1 কেজি চালে প্রায় 1 টেবিল চামচ লবণ ইউজ করি, এতে পারফেক্ট লবণ হয়। তো লিকুইড দুধটা দিয়ে দিলাম, আমার চাল ভাজা হয়ে গেছে। আর গরম পানি দিলাম, একদম ফুটন্ত গরম পানি দিতে হবে। এখানে আমি 1 কেজি চালে প্রায় 2 লিটার গরম পানি দিয়েছি। এই যে দেখেন, এইভাবে যদি আপনি একটা স্প্যাচুলা দিয়ে নাড়া দেন, তাহলে দেখবেন চালটা একদম হালকা মনে হচ্ছে পানির মধ্যে, তখন বুঝবেন যে পানিটা ঠিক আছে। এই পর্যায়ে আমি কিছুটা গুঁড়ো দুধ দিচ্ছি, এখানে 2 টিস্পুন গুঁড়ো দিয়ে দিলাম। এতে পোলাওটা একটু সুস্বাদু হবে। বেশি দেয়া যাবে না, এতে কিন্তু থকথকে হয়ে যাবে এবং পোলাওয়ের চালটা ফুটবে না। সব কিছুরই একটা পরিমাপ আছে, সেই অনুসারেই রান্না করতে হয়। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তা না হলে স্কিপ করে দেখলে রান্নাটা বুঝতে পারবেন না সম্পূর্ণ। এখানে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম একটু বলক আসার জন্য। তো বলক চলে আসছে পানিতে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব, কারণ চিংড়ি মাছটা তো আমি শুধু কষিয়েছিলাম, ভালো করে ভিতরে মশলা ঢুকেনি এবং সিদ্ধও হয়নি, তাই আমি চালের মধ্যে একটু পানি থাকা অবস্থায় দিয়ে দিলাম। এতে করে চিংড়ি মাছের মধ্যে সেদ্ধও হয়ে যাবে এবং চিংড়ি মাছের স্মেলটা পোলাওয়ের মধ্যে চলে যাবে। তো এই পর্যায়ে আমি বলক আসার পরে কিন্তু লবণ দেখবেন, এতে করে লবণটা পারফেক্ট হবে। তো আরও হাফ টি স্পুন লবণ আমি দিয়ে দিলাম। তো এভাবে নেড়ে চেড়ে আমি একদম মিডিয়াম টু লো হিটে ঢেকে প্রায় 10 মিনিট জাল করে নিব। তো আরও একটু জিরো ক্যাল স্যাশে দিয়ে দিলাম আর একটা, কারণ একটু সামান্য মিষ্টির প্রয়োজন, কারণ টক আছে এটার মধ্যে, আলু বোখারা দেয়া। তো
তো এখানে আমি ঘি দিয়ে দিলাম উপর দিয়ে প্রায় 1.5 টেবিল চামচ। স্মেলটা সুন্দর আসবে। তো চিংড়ি পোলাওতে অনেকে কেওড়া জল ইউজ করে, অনেকে অনেক সুগন্ধি দেয়, গোলাপ জল দেয়, কিন্তু চিংড়ি পোলাও রান্না করলে কখনো এগুলো দিবেন না। কারণ চিংড়ির যে স্মেলটা, এটা ন্যাচারাল স্মেল এবং খেতে খুবই সুস্বাদু হয়, ইয়ামিনেস থাকে। ঘিটা তো সাথে আছেই, কিন্তু চিংড়ি মাছের স্মেলটা মোটেও থাকে না যখন আপনি কেওড়া জল, রসুন, তারপরে গোলাপ জল দিবেন। কখনো এটা দিবেন না। ইলিশ পোলাওর ক্ষেত্রেও তাই। কখনোই কেওড়া জল, গোলাপ জল এসব দিবেন না। রসুন তো দিবেনই না পোলাওতে। তো এভাবে করে নেড়ে চেড়ে আমি তেজপাতাগুলো তুলে নিলাম, কারণ ওগুলোর ঘ্রাণ যা বের হয়ে গেছে, এটা ডিস্টার্বনেস লাড়তে চাড়তে। তারপরে একটা লং দিয়ে দিলাম হোলটার মধ্যে, ঢাকনার। এরপরে আমি এই যে যখন পানিটা টেনে আসছে, একদম জালটা অফ করে দিয়েছিলাম যাতে পানিটা জুসিনেস থাকে এবং চালটা ভালোভাবে ব্রোক আসার পরে সেদ্ধ হয়ে যায়। একটু বলক আনার পরেই আপনারা কিন্তু জালটা অফ করে দিবেন। তো এই গরমে গরমে পোলাওটা সুন্দরভাবে হয়ে যাবে। তো উপর থেকে নিচে এবং নিচের চালটা আমি উপরে উঠিয়ে দিলাম। তারপরে যখন 10 মিনিট দমে রেখে দিয়েছি, আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। দেখেন কি সুন্দর ঝরঝরেও হয়েছে এবং সেদ্ধও হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে দেখেন। তো অবশ্যই বাসায় চেষ্টা করবেন এই রমজানে। আর সবসময় ইফতারিতে একটু হেলদি খেতে চেষ্টা করবেন, কারণ সারাদিন আপনি খালি পেটে থাকেন। তখন বিকেলবেলা যদি কোনো রিচ খাবার খান, শুকনো খাবার খান, ভাজা পোড়া বেশি খান, তাহলে কিন্তু গ্যাসের প্রবলেম হবে এবং গ্যাস্ট্রিক হলে আপনি সারাদিন অস্বস্তি বোধ করবেন, ভালো লাগবে না, শরীর দুর্বল হয়ে যাবে। তাই একটু হেলদি খাওয়ার চেষ্টা করবেন সবাই ইফতারে। মাঝে মধ্যে একটু ভাজা পোড়া খেলেন, কিন্তু সবসময় আগে খেজুর এবং পানি পর্যাপ্ত পরিমাণে খেয়ে নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে অন্যান্য খাবারগুলি খাবেন। এভাবে হালকা পাতলা খেলে শরীর কিন্তু ভালো থাকে। পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, শরবত খাবেন, লেবুর শরবত, তরমুজ দিয়ে, ফল, যে কোনো ফল দিয়ে আপনি জুস করে খাবেন। দেখবেন শরীর তরতাজা থাকবে, পরের দিন ক্লান্তি থাকবে না। তো এভাবে আমি গার্নিশ করে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে। আর দিয়েছি একটা গোলাপ, টমেটোর গোলাপ, আর উপরে একটা পুদিনা পাতা দিয়ে একটু গার্নিশ করে দিলাম, দেখতে সুন্দর লাগবে থাম্বনেলে, যার জন্য। তো ফ্রেন্ডস, ট্রাই সামথিং ডিফারেন্ট। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে, কমেন্ট করে আমার পাশে থাকবেন। অল নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক এবং পুরো রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।